আসসালামু আলাইকুম। নীলকণ্ঠী ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকের গল্প লাভ উইথ মাই বেটার হাফ। লেখনীতে সাদিয়া খান সুভাষিনী, পর্ব 1। আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছি। বাম হাত দিয়ে টেবিলের ওপরে থাকা পেপার ওয়েট হাতে নিয়ে কথাটা বলল আরশাদ। টাইয়ের নব ঢিলে করে একটু আরাম করে বসতে চাইল সে, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। আরশাদ বসে আছে একজন ডিভোর্স আইনজীবীর সামনে। মধ্যবয়স্ক আইনজীবী তাকে জিজ্ঞাসা করলেন, কেন? আরশাদ জবাব দিল, কারণ আমি আর ওকে জাস্ট নিতে পারছি না। আইনজীবী জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী পরক্রিয়া আসক্ত? আরশাদ বললেন, না না, তৃষ্ণা অমন মেয়েই না, ও যথেষ্ট ভালো মেয়ে। আইনজীবী আবার জিজ্ঞেস করলেন, তবে আপনি কি কাউকে পছন্দ করেন? আইনজীবীর এমন কথায় কিছুটা নড়েচড়ে বসে উঠল আরশাদ। হাতে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এমন কিছুই না, আমাদের প্রেমের বিয়ে। দীর্ঘ 7 বছর সম্পর্ক থেকেই বিয়েটা আমাদের। তবে সেদিন তৃষ্ণার সাথে বাজারে গিয়েছিলাম। ও 5 টাকার হিসেব মেলাতে না পেরে অস্থির হয়ে গিয়েছিল। পুরো রাস্তায় হিসেব না মিলাতে পেরে আমার সাথে কথাই বলেনি। বা মশাই, আপনার স্ত্রী তো বেশ কড়া হিসেবে। বিয়ের আগে ওর এই স্বভাবটা ভালোই ছিল, কিন্তু ইদানিং অসহ্য হয়ে উঠেছে। আইনজীবী বললেন, আর তাই আপনি তাকে তালাক দিতে যাচ্ছেন? আরশাদ বলল, সে তো আমার টাকার হিসেব নেয় না, সে নিজের টাকা খরচ করতে সে বারবার ভাবে। তাহলে আপনার সমস্যা হওয়ার তো কথা নয়, আপনি নিজের টাকা নিজেই খরচ করুন। সমস্যাটা হচ্ছে ও আমার ক্লাসের সাথে যাচ্ছে না। হ্যাঁ, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম। ছাত্র জীবনে আমাদের 5 টাকা 10 টাকা ছিল মাস শেষে সম্বল। তবে এই না, এখনও সেভ করেই চলবে। আইনজীবী বললেন, কথাটা শেয়ার করুন তার সাথে। ডিভোর্স কোনো সমাধান নয়। আরশাদ বলল, চেষ্টা করিনি এমন নয়। তাকে নিয়ে আমি কোনো পার্টিতে যেতে পারি না। তার বাসায় থাকলে তার 2 হাতে থাকে মাছ মাংসের আষ্টে গন্ধ। ছুটির দিনে দুপুরবেলা তাকে কাছে পেতে চাইলে তার গা থেকে আসে ঘামের গন্ধ, কারণ সে রান্নায় ব্যস্ত। আইনজীবী জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী কী করেন? সে কলেজ শিক্ষিকা। সন্তানাদি আছে আপনাদের? আরশাদ বলল, আমাদের বিয়ে হয়েছে সবে 9 মাস। আইনজীবী বললেন, ঠিক আছে, আপনি প্রয়োজনীয় কাজগুলো সেরে রেখে যান। যথাসময়ে আপনার স্ত্রীর কাছে লিগ্যাল নোটিশ চলে যাবে। চেম্বার থেকে বেরিয়ে একটা সিগারেট ধরায় আরশাদ। সিগারেটের ধোঁয়ায় যেন উড়িয়ে দিতে চায় তার মনের সকল অবসন্নতা। চোখ বন্ধ করে অনুভব করে সিগারেটের শেষ টানটা, তারপর বাইকে উঠে বসে চলে যায় তার গন্তব্যে। পরীক্ষায় খাতা নিয়ে বসেছে তৃষ্ণা। কলেজে মিড টার্মের পরীক্ষার খাতা দেখছিল সে। তখন শাশুড়ি এসে বললেন, আমার পায়ের ব্যথাটা বেড়েছে, কালো জিরা সরিষার তেল গরম করে এনে দিবে? পুরো দিন ক্লান্তি তখন তৃষ্ণার দুপায়, তবু উঠে গেল তেল গরম করতে। সাথে বসিয়ে দিল চায়ের পানি।
শ্বশুর শাশুড়ির জন্য চা নাস্তা আর গরম তেল নিয়ে চলল তাদের রুমের দিকে। আশা যখন ফিরেছে, তৃষ্ণা তখন রাতের রান্নায় ব্যস্ত। কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আশাদের পায়ের শব্দ পেয়ে সে ছুটল চা নিয়ে। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত কোনো রকমে ধুয়ে চায়ের কাপ নিয়ে এসেছে সে। আশাদের যে আবার মাছের আষ্টে গন্ধ মোটেও পছন্দ নয়, কিন্তু পাজি মাছের গন্ধ কি একবার সাবানের জলে চলে যায়? যতই রাগ অভিমান থাকুক না কেন, তৃষ্ণার মুখ দেখলে সব রাগ পড়ে যায় আশাদের। সে ভেবেছিল উকিলকে কল দিয়ে না করে দেবে, মানিয়ে নেবে, কিন্তু চায়ের কাপ হাতে নেওয়ার সময় আবার সেই আষ্টে গন্ধ। আশাদ কিছু না বলে চুপচাপ চায়ের কাপ হাতে নেয়। সিদ্ধান্ত নেয় আজ রাতেই তৃষ্ণাকে সব জানাবে। রাত যখন গভীর হচ্ছে, তৃষ্ণা ব্যস্ত খাতা দেখায়। অনবরত বেজে চলেছে আশাদের ফোন। তার বন্ধু রুমন কল দিচ্ছে বারবার। ওয়াশরুম থেকে ফিরে আশাদ ফোনটা হাতে নিয়ে বাহিরে চলে যায়। রুমন জিজ্ঞেস করে, বলেছিস তালাকের কথা? আশাদ বলল, এখনো বলিনি। রুমন বলল, কবে বলবি? আর মেলামেশা করিস না ওর সাথে, বাচ্চা কাচ্চা পেটে থাকলে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আচ্ছা, আমি রাখি, তুই ওকে সব বলে দে। তালাক দিবি যে, সম্মতিতে হলে ভালো, আর না হলে নাই। আশাদ বলল, আচ্ছা রাখ। বাহির থেকে ফিরে এসে আশাদ দেখতে পেল তৃষ্ণা বিছানা ঠিক করে রেখেছে। হয়তো ওর খাতা দেখা শেষ। ওয়াশরুম থেকে ফিরে এসে আশাদের পাশ দিয়ে বাহিরে গেল তৃষ্ণা। বেলি ফুলের হালকা সরব ভাসছে ঘর জুড়ে। ফিরে এসে এক গ্লাস গরম দুধ আশাদের দিকে এগিয়ে দিতেই মুচকি হাসে তৃষ্ণা। তবে আজ তার হাসিতে ভুলবে না আশাদ। দুধের গ্লাস টেবিলে রেখে আশাদ তৃষ্ণার হাত ধরে বলল, আমাদের এবার ডিভোর্সটা নিয়ে নেওয়াই উচিত, কারণ এভাবে আমি আর তোমাকে নিতে পারছি না। 7 বছরের এক কন্যা সন্তান রেখে প্রবাসী স্বামীর জমানো সকল টাকা পয়সা নিয়ে পালিয়েছে গৃহবধূ। ফেসবুকে এমন কিছু একটা শিরোনাম পড়ে মেজাজটাই গরম হয়ে গেল তৃষ্ণার। পুরো খবর পড়ে জানতে পারল বিয়ের পর স্বামী বিদেশ চলে যায় মাসখানেকের মধ্যে। এরপর বার দুয়েক ছুটিতে এসেছিল। স্ত্রী নামে ব্যাংকে রেখেছিল অনেক টাকা। স্বামী বিদেশ থাকার কারণেই স্ত্রীর হাত উঠেছিল স্মার্টফোন। কথা বলার সুবিধার্থে কখনো কখনো ইমো, কখনো কখনো মেসেঞ্জার কথা হতো দম্পতির। সেখান থেকে কোনোভাবে পরিচয় হয় একটা ছেলের সাথে। প্রথমে আলাপচারিতা, বন্ধুত্ব, পরবর্তীতে পরক্রিয়া। মেয়েকে ঘুমন্ত অবস্থায় রেখে বারবার ছেলের সাথে মিলিত হয়েছে স্ত্রী। একসময় স্বামীর বাড়ির লোক কিছুটা সন্দেহ করলে পরদিন সকালবেলায় নিজ গহনা এবং জমানো টাকা নিয়ে পালিয়ে যায় স্ত্রী। খবরটা পড়ে বেশ মেজাজ গরম হয়ে আছে তৃষ্ণার। আশা সে কখন থেকে চেষ্টা করছে সে বলবে, তৃষ্ণাকে বলবে ডিভোর্সের কথা। দুজনের মিউচুয়াল হলে ঝামেলা কম হবে, কিন্তু সাহস হচ্ছে না। কিছুক্ষণ আগেই তন্দ্রাঘরে সে দেখেছিল তৃষ্ণাকে সব বলেছে, কিন্তু তৃষ্ণা রাজি হয়নি। উল্টো তার নামে মামলা দিবে বলেছে। স্বপ্নটা দেখেই ঘেমে নিয়ে অস্থির আশাদ। হাতে সিগারেট নিয়ে তৃষ্ণার পাশে বসে বলল, এত রেগে আছো কেন? তৃষ্ণা বলল, মেজাজ গরম হচ্ছে। আশাদ বলল, কেন? তৃষ্ণা বলল, পরক্রিয়া কিংবা ডিভোর্স দাম্পত্য জীবনের কোনো সমস্যার সমাধান নয়। আশাদ বলল, যখন দুজন মানুষ একত্রে থাকতে না পেরে তখন তারা আর কী বা করবে? তৃষ্ণা বলল, কিছুটা আত্মত্যাগ না করলে সংসার করা সম্ভব হয় না। তৃষ্ণার কথায়
কিছুটা নড়েচড়ে বসে আসাদ। এখন সময় হয়েছে, সুযোগ আছে কথাটা বলার। বেডসাইড টেবিলের ওপর রাখা অ্যাশট্রেটা সিগারেটে রেখে তৃষ্ণার সামনাসামনি বসে সে। কিছুটা তার দিকে ঝুঁকে বসতেই তৃষ্ণা মুখ সরিয়ে নেয়, বলে ওঠে, ভুলেও চুমু খাবে না। তৃষ্ণার কথায় নাক ফুলিয়ে হাসে আসাদ। তৃষ্ণাকে পেছনে ফিরিয়ে বসে হালকা হাতে ম্যাসেজ করতে থাকে তার কাঁধের দিকটায়। আসাদ বলল, তো ম্যাম বলুন তো, আপনার কাছে আমাদের সংসারটা কেমন? তৃষ্ণা বলল, পারফেক্ট নয়, তবে চেষ্টা করি। তোমার সাথে আমার অনেক কিছুই মেলে না। আমার যা পছন্দ তুমি পছন্দ করো না, কিংবা তোমার যা পছন্দ আমি করে করে অভ্যস্ত নই, তবুও চেষ্টা করি। যেমন যেমন আমার বৃষ্টি পছন্দ না, অথচ তুমি বৃষ্টি পছন্দ করো। তোমার মন রাখতেই আমি বারবার বৃষ্টিতে ভিজি, এবং আমার চা পছন্দ। আর তোমার কফি, তুমি বৃষ্টিতে ভিজে এসে আমার জন্য হলেও এক কাপ চা নিয়ে বসো। আর এই যে এখন যা করছো, তুমি জানো আমার কাঁধে পিঠে হঠাৎ করেই ব্যথা হয়, ঝিম ধরে থাকে, আর তুমি ঠিক এইভাবেই আমাকে স্বস্তি দাও। আশা জিজ্ঞেস করল, যদি আমাদের মাঝে কখনো ডিভোর্স শব্দটা চলে আসে? আশাদের কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে তৃষ্ণা কয়েক মুহূর্তে চুপ থেকে বলল, আমি জানি আমি তোমাকে ঠিকমতো সময় দিতে পারছি না। আমার সময়টা প্রয়োজন। বাবা মা অসুস্থ, তার ওপর এক্সাম চলছে বাচ্চাদের। কাজের মেয়েটাও এত কিছু বুঝে না, কিন্তু আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। বাকিটা যা থাকে কপালে। আশাদ কিছু বলে না, খুব শক্ত করে তৃষ্ণার মাথাটা চেপে ধরে বুকের বাঁ পাশে। এই তো ফাঁকা ফাঁকা জায়গাটা পূর্ণ লাগছে। না, সে তৃষ্ণাকে ছাড়তে পারবে না। হঠাৎ মেসেজের শব্দে ঘুম ছুটে যায় আশাদের। মেসেঞ্জারে তার বন্ধুদের সাথে থাকা চ্যাট গ্রুপ থেকে অনুব্রত মেসেজ আসছে। সবার একই প্রশ্ন, বলেছিস ডিভোর্স দিয়ে দিবি? আশাদ ছোট্ট করে জবাব দেয়, না। তখন অনেকেই অ্যাংরি রিয়েক্টে ভরিয়ে তোলে তার মেসেজ। রাকিব তখন বলে ওঠে, ভাই তোর বউ কি তোর স্ট্যাটাসের সাথে যায়? তুই কেন আমাদের কথা শুনছিস না? আশাদ বলে, ও সবার থেকে আলাদা। রাকিব বলে ওঠে, আলাদা না, ফকিন্নি স্বভাবে। দেখিস না ওর চালচলন? আমাদের যখন হ্যাং আউট হয় তখন তোর ভাবি কি তোদের সাথে মেশে না? অথচ তোর বউ আসবে হিজাব পরে, থাকবে দূরে দূরে, একটু রাত হলেই তাগাদা দিবে। এ কি পুরুষ মানুষের জীবন? আশাদ বলে উঠল, দেখ, ওর চালচলন নিয়ে কিছুই বলবি না। ও আমার স্ত্রী। ওর সম্বন্ধে কিছু বলার আগে ভেবে চিন্তেই বলিস। রাকিব বলল, এটিই সমস্যা, ও তোর স্ত্রী আর তুই আমাদের জিগরি দোস্ত। তাই বলতেছি, ছাড় ওরে, হাজার মেয়ে লাইন লেগে যাবে। আশাদ কোনো মেসেজে রিপ্লাই করে না। নিজের হাতে ঘুমিয়ে থাকা তৃষ্ণার মাথাটা সরিয়ে বালিশে রাখে। তার মনের ভেতর চলে দুমন দুদশা। সে কি আদৌ সুখে আছে, না সুখ নামের অভিনয় করছে? সকাল হতে না হতেই শুরু হয়েছে তৃষ্ণার। কাজের মেয়েকে দিয়ে সকালে বাবা মাকে চা নাস্তা বানিয়ে দিয়েছিল। মায়ের বাতের ব্যথাটা বেড়েছে, না হলে শাশুড়ি মা নিজেই সকালে নাস্তায় তৃষ্ণাকে সাহায্য করে। শ্বশুরমশাই চা তো খেয়েছেন, কিন্তু তার মুখের অভিব্যক্তি ভালো ছিল না। কিন্তু সে সকালে চা নাস্তা অনেক আনন্দের সাথেই খায়। তার জন্য রাখা চায়ের কাপে চুমুক দিতেই বুঝতে পারল যাচ্ছে তাই হয়েছে চা। বাবা এসব অভ্যস্ত নয়,
তবু তৃষ্ণার কষ্ট হবে বলে চুপচাপ খেয়ে নিল। কান্না দলা পাকিয়ে উঠে এলো গলা অবধি, তাই তৃষ্ণার কষ্ট হলেও দ্রুত নিজ হাতে সকালের খাবার বানিয়ে ফেলল। গোসল সেরে যখন তৃষ্ণা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন আশাদ হাত বাড়িয়ে তাকে কাছে টান দিয়ে তৃষ্ণা বলল, আমার এমনিতেই দেরি হচ্ছে, আজকে আর বাস পাবো না, এখন এসব করো না তো। তৃষ্ণার কথায় বিরক্তি স্পষ্ট, আশাদের অপমানিত দুচোখে জমছে রাগ। গতকাল রাতে বলা বন্ধুদের কথাগুলো মনে হলো। ওরা বলেছে পরিজনেরা ডিভোর্সের পরপরই কাবিনের টাকা যদিও তৃষ্ণা মাফ করে দিয়েছে, সেই টাকাও পরিশোধ করতে সাহায্য করবে। তবু ওকে রাগার দরকার নেই, কারণ ও আসলেই আশাদের যোগ্য নয়। বিছানা ছেড়ে উঠে আশাদ আইনজীবীকে মেসেজ করে জানিয়ে দিল কাজ সব করে রাখতে। আছে তালাক নামে সই করে সরাসরি পাঠাবে তৃষ্ণার কাছে। সকাল সকাল শাশুড়ি মায়ের চিৎকার। রাগী স্বরে কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল তৃষ্ণা। আজ নতুন নয়, এ বাসার নিত্যদিনের কাহিনী এসব। শাশুড়ি তার বউয়ের ওপর বিরক্তি প্রকাশ করে, আর শ্বশুর খবরের কাগজ পড়তে পড়তে মুচকে হাসে। একটা দীর্ঘশ্বাস ফেলে তৃষ্ণা এগিয়ে গেল খাবার টেবিলের পাশে। তার শাশুড়ি সাদা ভাতের প্লেট আর ডিম ভাজি নিয়ে বসে আছেন। বলা বাহুল্য অপেক্ষা করছে তৃষ্ণার জন্য। তৃষ্ণা এগিয়ে যেতেই বলল, এই মেয়ে, কোনো বাহানা না, চুপচাপ এসে বসে বলছি। হিজাবে ক্লিপ লাগাতে লাগাতে তৃষ্ণা বলে উঠল, মা সত্যি আজ সময় নেই, আমার বাস ধরতে হবে। আমি রুটি রোল করে নিয়ে যাচ্ছি, তাতেই হবে, পরে না হয়। শাশুড়ি বলে উঠলেন, নাও, হা করো, রুটি নিতে নিষেধ করেছে কে, নিয়ে যাও, আগে ভাতটাও খেয়ে নাও। আপনি হাঁটুর ব্যথা নিয়ে আবার ভাত চড়িয়েছেন? তৃষ্ণা শাশুড়ি মা বলে উঠল, আতুর ঘরে 3 দিন থাকার পরেই আমার শাশুড়ি আমাকে ধান বাঁধতে দিয়েছিলেন। হাঁটুর ব্যথা নিয়ে ভাত রান্না করা 3য় বিশ্বযুদ্ধ নয়। এই পর্যায়ে শ্বশুরমশাই বললেন, তোমার কপাল দেখো, তোমার শাশুড়ি তোমাকে নিজ হাতে ভাত খেয়ে দিচ্ছে। তখন শাশুড়ি বলে উঠলেন, কেন দিবে না? ও কি কম করে আমাদের জন্য? এই কাজের মেয়ের রান্না খেতে কষ্ট হয় বলে নিজে রান্না করে। আমি দুমুঠো ভাত খেয়ে দিলে কি এমন হয়? তৃষ্ণা চোখে হঠাৎ পানি এলো, প্রকাশ করল না সে। তাগাদা দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। এতটা সুখ বুঝি তার পরাণে লাগেনি আগে। পরীক্ষা শেষ করে টিচার্স রুমে প্রবেশ করতেই তৃষ্ণার ফোন বেজে উঠল। কথা শেষ করে তৃষ্ণা খেয়াল করল আড্ডা জমে উঠেছে সবার মাঝে। গরম চায়ের কাপে চুমুক, সমুচার মুড়মুড়ে শব্দে। বিষয়বস্তু বয়স্ক শ্বশুর-শাশুড়ি, তাদের কথা বলতে বলতে এক একজন নাক সিটকাচ্ছে। মিসেস রহমান বললেন, মিস বিশ্বাস করবেন না, আমার সাহেবের বাবা টয়লেট ফ্ল্যাশ করতে পারেন না। কি যে অবস্থা, ঘেন্না। অঙ্কের ম্যাম বললেন, আমার পিকপিতে স্বভাবের সেই আমার শাশুড়ি যত্রতত্র কফ ফেলে, ভুরভুর করে গ্যাস ছাড়ে, আর পারি না। ভেবেছি বৃদ্ধাশ্রমে দিয়ে দেব, কারণ বাসায় রাখলে আমার সন্তানের লেখাপড়া হচ্ছে না। একসময় তৃষ্ণাকে জিজ্ঞেস করে তার পরিবারের কথা। সে কবে তার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দেবে। যেহেতু সবাই মোটামুটি এমনটাই করার ভাবছে, তাই সবাই মিলে যে কোনো একটা জায়গায় দিলে বিষয়টা মন্দ হয় না। তৃষ্ণা তাদের কথায় প্রথমে অবাক হয়, তারপর বিরক্ত,
তবুও কণ্ঠে নমনীয়তা রেখে বলে, আমার মা বাবার সাথেই থাকবে, কারণ সংসারটা আমার শাশুড়ি। আমিই বা এলাম কদিন হলো। তাছাড়া তারা যাই হোক, বর্তমানে আমার অভিভাবক আমার স্বামীর মা বাবা। তার কথায় তাচ্ছিল্যের হাসি হেসে মিসেস রহমান বললেন, যাক না আর 2 বছর, তখন এই নীতিকথা থাকবেই না। তৃষ্ণা বলল, জানেন মিস, আমার এক ভাই, আমার ভাইয়ের সাথেই বাবা মা থাকে। যদি তাদেরকে ভাইয়ের বোন না রাখে, তখন আমি কি জোর করতে পারবো? আমার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে, এটা আমি ভাবতেও পারি না। যদি নিজের বাবা মাকে না দিতে পারি, তবে অন্যের বাবা মাকে পাঠানোর চিন্তা কি করা উচিত? আপনি বললেন না সন্তানের পড়াশোনা ক্ষতি হচ্ছে, অথচ আপনার স্বামীও কারো সন্তান। সেই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কতই না আত্মত্যাগ করেছে তারা, অথচ শিক্ষিত হয়ে চাকরি পেয়ে কী লাভ হলো তাদের, যদি তাদের বৃদ্ধাশ্রমে থাকতে হয়? আজ যে সন্তানের ভবিষ্যতে চিন্তা করে আজ তাদের বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছেন, আগামী দিনে আপনার ভবিষ্যৎ কী? ধরেন আপনি এলাকার একজন মানুষ, যার অনেক জমি জমা আছে, অন্য একজন ব্যবসায়ী। সেই ব্যবসায়ী শুধু আপনাকে কটাক্ষই করে, কারণ সে মনে করে তার মতন ভালো আর দুটো নেই। কিন্তু দিনে দিনে তার ব্যবসার মন্দা দেখা দিচ্ছে, কারণ বাজারে নতুন একজন এসেছে। সে আর কেউ নয়, আপনি, যে নিজের জমিতে ফসল ফলিয়ে নিজেই সব করছেন। আপনার লাভ লোকসান আপনার নিজের কাছেই রইল। অপরদিকে ব্যবসায়ীকে অন্যের থেকে ফসল কিনে নানা উপায়ে প্রচারণা করে এরপর ব্যবসা করতে হচ্ছে, কিন্তু এতে সে খুব একটা লাভ হচ্ছে না, কারণ লাভের পরিমাণ খুবই অল্প। ঠিক তেমনি শ্বশুর-শাশুড়ি হচ্ছে জমি, যে আমাদের আগলে রাখছে তাদের সবটা দিয়ে। তাদের অবহেলা করে আমরা কি সুখী হতে পারি? আজ আমি বউ, কাল তো শাশুড়ি হব। হ্যাঁ মানি, অনেক শাশুড়ি বউকে অত্যাচার করে, তাই বলে তো সবাই সমান নয়। বরফ মিশ্রিত পানিও ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় গরম হয়ে যায়। আর রইল বাকি মানুষের মন। আশা চিন্তিত মুখে বসে আছে, তার পাশে বসে আছে রাকিব, আসিফ, শাকিল সহ আরও 2-1 জন। রাকিব জান প্রাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে আরশাদকে বোঝানোর জন্য। তৃষ্ণা যায় না রাশাদের লাইফস্টাইলের সাথে। কর্পোরেট দুনিয়া একটা ভালো পদে চাকরি করা ছেলের বউ নিয়মিত যাতায়াত করে সামান্য বাসে, কালভদ্রে বেড়াতে যায় না, দামি পোশাক পরে খুবই কম, সবচেয়ে বড় কথা ড্রিঙ্কসই করে না। ইদানিংকালে কোনো মেয়ে আছে নাকি এই সোসাইটিতে যে ক্লাবে যায় না? যত সব নেরো মেন্টালিটির কাজ। রাকিবকে থামিয়ে দিয়ে শাকিল আরশাদকে জিজ্ঞেস করল, তুই আমাকে বল, তুই কেন ডিভোর্স চাইছিস? কারণ আমি ফেড আপ। ওর মিডল ক্লাস ন্যারো মেন্টালিটির কারণে আমি ফেড আপ হয়ে যাচ্ছি। শাকিল বলল, কীরকম? আরশাদ বলল, রাকিবই তো বলল। আরশাদের জবাবে নিঃশব্দে হাসে শাকিল। কাঁধে হাত রেখে সে ধীরে ধীরে বলল, আলোতে নিলে চোখ ধাঁধানো আলো কিন্তু কাছেও পাওয়া যায়, কিন্তু হিরে সবসময় ঝলমলিয়ে ওঠে না। তাই কাঁচ আর হীরের মধ্যে পার্থক্য নিজে নিজেই বুঝতে শিখেন, না হলে হিরে হারিয়ে কাছে হাত কেটে বসবি। রাত তখন 12:30। আরশাদ ফিরেছে নেশায় বুঁদ হয়ে। ঘরে ফিরে নিজের স্বাক্ষর করা ডিভোর্স পেপারটা ছুড়ে দিল তৃষ্ণার সামনে। জঘন্য ভাষায় গালি দিয়ে বলল, এই মুহূর্তে স্বাক্ষর করে বেরিয়ে যা, ফকিনীর বাচ্চা। প্রেমের সম্পর্কে বিয়েতে যখন ভাঙন ধরে, তখন আশেপাশের মানুষ মুখ লুকিয়ে অট্টহাসি হাসে।
ভক ভক শব্দে বমি করে ফ্লোর ভাসিয়ে দিয়েছে আরশাদ। পাশেই কাটকাট মুখ করে দাঁড়িয়ে আছে আরশাদের বাবা। ছেলের বেগতিক ব্যবস্থা দেখেও এগিয়ে যায়নি তার মা। সে শক্ত হাতে নিজের বুকের সাথে তৃষ্ণার মাথাটা চেপে ধরে আছেন। তৃষ্ণা তখন থরথর করে কাঁপছে। ঘাড়ের পিছনে কাঁধে অসহ্য ব্যথা হচ্ছে। মাথার ভিতর শটনের বোঝা। শ্বাস নিচ্ছে খুব ধীর গতিতে। চোখের সামনে বেহুশ অবস্থায় পড়ে আছে তার স্বামী। আশেপাশে ছড়িয়ে আছে ডিভোর্স পেপারের 3টে পাতা। ঠোঁটের বাঁ পাশে জমাট বাঁধা রক্ত হাতে দিয়ে স্পর্শ করল তৃষ্ণা। কেমন শুকিয়ে জমে আছে রক্ত। আরশাদের হাতে থাকা ঘড়িতে লেগে তার ঠোঁটে আঘাত লাগার পর শাশুড়ির মা যে তাকে ধরেছে আর ছাড়ার নাম নেই। কিন্তু তাকে তো উঠতে হবে। এই পরিবেশে থাকা সম্ভব নয়। শাশুড়িকে ছাড়িয়ে সে উঠে বসল। চুলগুলো হাত খোপা করে এগিয়ে গেল আরশাদের দিকে। এতক্ষণ চুপ করে থাকা তার শ্বশুর এবার বজ্রকণ্ঠে তাকে ধমকে সুরে বলল, ঘরে যাও। ওকে ধরার প্রয়োজন নেই। সে কোনো স্বর্ণপদক জিতে আসেনি। বন্ধুদের সাথে মাতলামো করে এসেছে। তোমার জন্য তালাকনামা বানিয়ে এনেছে। ওর সেবা করার কোনো দরকার নেই। যাও, ঘরে যাও, বিশ্রাম নাও, কাটা জায়গা পরিষ্কার করো। ওকে থাকতে দাও এখানেই। নেশা কেটে গেলে তখন বুঝতে পারবে ও কোথায়। তুমি ছাড়া ওর এই স্থান এ বাড়িতে কোথায়। শ্বশুরমশাইয়ের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল তৃষ্ণা। কিছুক্ষণ পর বলল, বাবা, এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে। সারা রাত নিজের করা বমির মধ্যেই গড়াগড়ি খাবে, দুর্গন্ধ ছড়াবে। এই ময়লা না হয় পরিষ্কার করলে, দুর্গন্ধ তুমি সরিয়ে দিলে, কিন্তু ও নিজের ব্যক্তিগত জীবনে যে ময়লা ঘাটছে সেই দুর্গন্ধ কিভাবে দূর করবে। তৃষ্ণা বলল, সে যদি আমাকে বাঁধতে না চায়, আমি কিভাবে বাঁধব নিজেকে তার সাথে। তৃষ্ণা আর দাঁড়ায় না, দ্রুত চলে যায় ওয়াশরুমে। শাশুড়ির সাহায্যে আরশাদকে ঘরে নিয়ে পরিষ্কার করে তাকে। বিছানায় যখন গভীর ঘুমে আচ্ছন্ন আরশাদ, তৃষ্ণা তখন ব্যস্ত স্মৃতির চিঠিগুলো পড়তে। আরশাদের সাথে প্রেমটা হুট করে হয়নি, হয়েছিল বুঝে শুনে মেপে মেপে। কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আবেগে ভেসে বেড়ালে চলে না। তাদের পদক্ষেপ নিতে হয় অনেক ভেবেচিন্তে। 10 টাকার বাদাম কিনেও পার্কে আড্ডার সময় নষ্ট করা যায় না। বিকালটা থাকে 2টো এক্সট্রা টিউশনির জন্য। মাস শেষে দুজনের দেখা, প্রিয় মানুষের জন্য রান্না করে নিয়ে আসা খাবার দুজনে ভাগ করে খাওয়ায় এক তৃপ্ততা আছে, যা পাওয়া যায় না রেস্টুরেন্টের বার্গার কিংবা অন্য কোনো খাবারে। একই এলাকায় বাসা ছিল দুজনের। তৃষ্ণা মায়ের জন্মদিনে সোনার দুল উপহার দিবে বলে তখন বিকেলে টিউশনি করাতো। ফিরতে রাত হতো না, তবে সন্ধ্যা হতো। সেই সন্ধ্যাবেলা কখনো তৃষ্ণার বাবা বা ভাই এগিয়ে গিয়ে আসতো তাকে। বিড়াল ছানার মতো একটা মেয়ে চুপচাপ হেঁটে যেত বাবা অথবা ভাইয়ের পাশে। রাস্তায় কুকুর দেখলে বাবা বা ভাইকে তাকে আগলে নিয়ে যেত, এমনভাবে যেন সদ্য স্কুলে ভর্তি হওয়া একটা বাচ্চা মেয়ে। একদিন সন্ধ্যাবেলা তুমুল বৃষ্টি। টিউশনি থেকে বেরিয়ে বাবা অথবা ভাই কাউকে না পেয়ে দাঁড়িয়েছিল তৃষ্ণা। বৃষ্টি থামার নাম নেই। হয়তো এই জন্য কেউ আসতে পারেনি, কিন্তু এমন তো হয় না, কেউ না কেউ তো আসেই। সন্ধ্যা হচ্ছিল। তৃষ্ণা ধীরে ধীরে এগোতে থাকে বাসার দিকে, কিন্তু রাস্তার মাঝে কয়েকটা কুকুরের ঝগড়া দেখে চুপচাপ দাঁড়িয়ে যায়। সদ্য কলেজে পড়া তৃষ্ণার চোখে মুখে ভয় দেখে টং দোকান থেকে এগিয়ে আসে আরশাদ। কোনো কথা না বলেই চলতে থাকে তার আগে। তৃষ্ণা তাকে চেনে না এমন নয়, এলাকার ভাই হিসেবেই চেনে। সে বুঝতে পারে লোকটা তাকে সাহায্য করছে, যা এখন তার খুব প্রয়োজন, তাই চলতে থাকে তার পিছন পিছন। বাকি রাস্তায় কেউ কোনো কথা বলেনি। বাসার কাছাকাছি আসতেই তাদের সামনে একটা রিক্সা এসে দাঁড়ায়। রিক্সায় ছিল তৃষ্ণার বড় ভাই। কোনো কথা না বলেই বোনকে জড়িয়ে ধরে বলল, আমি কতটা ভয় পেয়েছি তোকে না পেয়ে। একা আসতে গেলি কেন? বৃষ্টির সময় যদি বিপদ হতো।
এরপর আশাদকে দেখে কৃতজ্ঞতার সুরে তাকে বললাম, ভাই তুই বড্ড উপকার করলি। দাদি আছাড় খেয়ে পা ভেঙে ফেলেছে। আমরা সবাই হাসপাতালে ছিলাম। ওকে আনতে যাব তখনই বৃষ্টি। তবু যেতে যেতে দেখি এসে পড়েছে। এগিয়ে দিয়ে গেলি, এর জন্য অনেক ধন্যবাদ। আশাদ বলল, উল্টো কেন ভাবলেন না? আমি তো ক্ষতিও করতে পারতাম। ভাই বললেন, চাম আমার কাছে যখন জিজ্ঞেস করতে গেছিলাম তখন সে বলল কুকুরের ঝগড়ার কথা। তাছাড়া তোকে অবিশ্বাস করার কিছুই নেই। রাত পেরিয়ে ভোর হচ্ছে। তৃষ্ণা সালোয়ার কামিজ পাল্টে শাড়ি পরেছে। জানালার ধারে দাঁড়িয়ে সে কিছু একটা মনে মনে আওড়াচ্ছে। আশাতে যখন ঘুম ভাঙল তখন বেলা প্রায় অনেক। ঘরটা ফাঁকা, ঠিক যেমন লাগছে তার মাথার ভিতরটা। এ সময় তৃষ্ণা কখনো বিছানা থাকে না, কিন্তু বাসায় থাকে। বার কয়েক ডাক দেওয়ার পরও কোনো খোঁজ না পেয়ে আশাদ বেরিয়ে এলো রুম থেকে। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঘরে ফিরে এসে দেখল ঘরের কোথাও তৃষ্ণা নেই, না আছে তৃষ্ণার কোনো স্পর্শ। হুট করে তৃষ্ণা যেন মিলিয়ে গেছে, যেমনটা মিলিয়ে যায় একরাশ নিস্তব্ধতায় দীর্ঘশ্বাস। আমার মা যখন পাশের বাড়ির কাকুর সাথে বেরিয়ে যায় বাড়ি থেকে, তখন আমার বয়স 7 বছর। 7 বছর হলেও স্পষ্ট মনে আছে সেদিন স্যান্ডো গেঞ্জির সাথে নীল হাফ প্যান্ট পরেছিলাম আমি। বাবার ইনকাম খুব সীমিত ছিল। মায়ের ইচ্ছে তখন আকাশচুম্বী। গনগনে আগুনের মতন ছিল আমার মায়ের শরীরের রং। রূপের আগুনে সে কাউকে পুড়িয়ে ফেলত সে। বাবা সামান্য ব্যবসায়ী, তবে ছিলেন সৎ এবং এক কথার মানুষ। মায়ের সব আবদার মেটাতে হিমশিম খেলেও মুখে হাসি দেখতাম আমি। কিন্তু মা রইলেন না, কারণ দিনের বেলা তার ঘরে পরপুরুষে অগাধ চলাফেরার একটা ঝামেলা ছিলাম মাত্র। তখন ক্লাস 1-এ পড়ি। 4-এর ঘরের নামটা ভুল করায় মা আমাকে বিবস্ত্র করে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন। আজ পুরো 18 বছর পর আমার মায়ের কিন্তু সেই রূপ নেই। চামড়া কুঁচকে গেছে, মাথার চুল সাদা রং। আশ্চর্য হলো সেই মা এখন আমার বাবার জন্য কাঁদে। বিগত 17 বছর সময় ধরেই কাঁদছে সে। অথচ আমার বাবা বেচারা কতই না কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছেন। কফির কাপে চুমুক দিয়ে চুপচাপ বসে রইল তৃষ্ণা। সামনে বসে থাকা সুদর্শন যুবক সম্পর্কে তার কেউ নয়, কিন্তু অনেক কিছুই। একটা সময় তার কাছে টিউশনি পড়তো তৃষ্ণা। ব্যক্তিটার চোখে মুখে আলাদা এক জ্যোতি উপচে পড়ছে। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তৃষ্ণা বলল, রঙ্গন ভাই, আমি এসব জানি। রঙ্গন বলল, তুই কি জানিস আমার নামের মানে কি? তৃষ্ণা বলল, তুমি মানেই তো রং, রংধনুর 7 রং। তাই হয়তো তুমি আশেপাশে থাকলেই প্রত্যেকটা মানুষ বড্ড সুখী হয়। আশাদ কেন এমন করছে? তুই তো ওকে বড্ড ভালোবাসিস। তৃষ্ণা বলল, শোনাতেও খাত পড়ে, আর রইল ভালোবাসা। রঙ্গন বলল, সময় দে। তৃষ্ণা বলল, ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে ও। চাচাজান জানে? আর তোর ভাই? না না, আমি কিছু বলিনি। তা এখন কি করতে চাচ্ছিস? জানি না। আজকে তোর অফ ডে? তৃষ্ণা বলল, টিচারদের অফ ডে হয় না, আজ সরকারি ছুটি।
রঙ্গন বলল, তোদের ছুটি, আমার কি? আমার তো ভাই ছুটিও নেই, রাতে ডিউটি। তৃষ্ণা জিজ্ঞেস করলো, তোমার কাছে রিভলভার আছে? আছে। সিভিলেও রাখো? রঙ্গন বলল, নিরাপত্তার ব্যাপার আছে। কেন, আত্মহত্যা করবি নাকি? দেখ ভাই, ওসব নেকামো আর না। সেবার কিন্তু বহুত প্যারা দিয়েছিলি। চল, তোকে ফুচকা খাওয়াই, তারপর আশাদের সাথে দেখা করে সবটা মিটমাট করিয়ে দিয়ে আসবো। তোদের যে কী হয় মাঝে মধ্যে। রঙ্গন কথাটা বলি বিল পে করতে উঠে যায়। তৃষ্ণা একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, একতরফা কষ্ট পেতে পেতে কেন চলে আসো প্রতিটা ডাকে? আমি যদি ঘড়ি চিনতে পারতাম, ঘড়ির জুয়েল বদলাইতাম। ঘড়ির জুয়েল বদলাইব? কেমনে যাই মিস্ত্রির কাছে? মন আমার দেহ ঘড়ি, সন্ধান ঘড়ি। কোন মিস্ত্রি বানাইছে? রঙ্গন যেন নিজের মাঝে নিজেই আস্ত এক দুনিয়া। কারো কোনো কথা তাকে আঘাত করতে পারে না। কি সুন্দর না জীবনটা! কে বলবে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রাতভর ডিউটি করে বিশ্রাম না নিয়েই ছুটে এসেছে তার একটা মাত্র কলে। আপন মনে তখনও গান গেয়েই চলেছে রঙ্গন। গ্রামের বাড়ির একই এলাকায় হয় তাদের পরিবারের সাথে বেশ ভালো সখ্যতা রয়েছে। এমনকি আশা তৃষ্ণার বিয়েতে দুই পরিবারের কাছে ঘটকের কাজও সে করেছিল। অথচ সচরাচর কেউ কি বুঝে সবার জীবনে রং লাগানো এই রঙ্গন নামের মানুষটার পুরোটা জীবনই রংহীন। দাঁড়িয়ে থাকবি? বাইক এনেছ? না, গরুর গাড়ি। চলবে ম্যাম? হুম। মন খারাপ করিস না তৃষ্ণা, সব ঠিক হয়ে যাবে। হয়তো হবে। তোর কি দাঁতে পোকা? আমি ঠিক আছি, আমাকে হাসাতে এমন লেম জোকস বলিও না। আচ্ছা আচ্ছা, তবে চল। রঙ্গন নিচে হেলমেট পরে একটা এগিয়ে দিল তৃষ্ণার দিকে। তৃষ্ণা তখনও চুপচাপ দাঁড়িয়ে শুধু মনে মনে ভাবছিল, এমন একটা মানুষকে স্বপ্ন ফিরিয়ে দিতে পারল কি করে? তৃষ্ণাকে বাসায় দেখতে না পেয়ে তেমন একটা অভিব্যক্তি প্রকাশ করেনি আসাদ। ফ্রেশ হয়ে বেরিয়ে গেল বাসা থেকে তাদের আড্ডা স্থানে। আজ সরকারি ছুটির দিন, তাই পূর্ব প্ল্যান অনুযায়ী ছোট্ট একটা গেট টুগেদার হবে পাশের পিকনিক স্পটে। বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে প্রথমে আসাদ চলে গেল ডিলারের কাছে। কচকচে কয়েকটা 1000 টাকা নোট বিনিময়ে নিল। আসাদ কোনো জবাব দেয় না। ফোন বের করে বারবার দেখছিল তৃষ্ণা কল দিয়েছে কিনা। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলো, তৃষ্ণার কোনো কল এলো না। কিছুটা মন খারাপ হলো। সে নিজেই নিজেকে বলল, 7 বছরের অভ্যাস, সময় তো লাগবেই। তৃষ্ণার অভ্যাস ছাড়তে পারলে সোনালীকে আপন করে নিতে পারবে। তৃষ্ণার সাথে ব্যাকডেটেড মেয়ের সাথে আর যাই হোক বর্তমানে তাল মিলিয়ে চলা যায় না। সবার সাথে চলতে হলে সোনালীর মতন খোলামেলা মনের মেয়েই প্রয়োজন। বুঝতে দেরি হলো রাকিব তাকে বোঝাতে সক্ষম হয়েছে। এসব ভেবে কৃতজ্ঞতার হাসি হাসল আসাদ, কারণ সামনে সোনালী তার ভবিষ্যৎ আর তৃষ্ণা প্রাক্তন। রঙ্গন হাতে একটা হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণার সামনে। তৃষ্ণা নাক সিটকে বলল, এসব খেতে তোমার কেমন লাগে ভাই? দারুণ লাগে। ভালো লাগে? রঙ্গন বলল, হুম,
তাই তো বললাম দারুণ লাগে। তুমি কি জানো দারুণ একটা নিম্নার্থক শব্দ? নিম্নার্থক মানে হচ্ছে নাবোধক শব্দ হচ্ছে দারুণ। ভালো লাগার ক্ষেত্রে তুমি কখনো দারুণ ব্যবহার করতে পারবে না, করতে হবে খারাপ লাগার ক্ষেত্রে। তৃষ্ণার কথা শুনে বুকের কাছটায় আড়াআড়িভাবে হাত রেখে কপাল কুঁচড়ে রঙ্গন বলল, তুই প্রফেশনে টিচার আমি জানি, তাই বলে এমন ছোটোখাটো বিষয়ে ভুল ধরিস না। নিত্যদিন ব্যবহার করছি, ভুলগুলো না শুধরালে কি হবে? হয়েছে হয়েছে, বুঝেছি, তুমি ভীষণ ভালো কথা বলেছ, হয়েছে, এবার থামো। তৃষ্ণা বলল, এই তো আবার ভুল বললে। ভীষণ শব্দটাও কিন্তু নিম্নার্থক। রঙ্গন হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আমার দাদি মাপ চাই, হয়েছে। এই আমি মুখ বন্ধ করলাম, আর কিছুই বলবো না। চল তোর বাসায় যাব। তোর শাশুড়ি মায়ের হাতের কলার লিকারের দুধ চা খাই না অনেক দিন। চা খাওয়া? তৃষ্ণার কথা শেষ করার পূর্বেই রঙ্গন ওর মুখে জোর করে হাওয়াই মিঠে ঠেলে দিয়ে বলল, আর একটা কথা বলবি তো? ভালোবাসার গুলি দিয়ে এখনই ক্রসফায়ার করে দিব। আশাদ নিজের প্রতি নিজেই রাগ ক্ষোভে ফেটে যাচ্ছে। সে কি করে এমন ভুল করতে পারল? ভুলে ভুলে সে সোনালীকে তৃষ্ণা বলে ডাক দিতে পারল। তার মন মস্তিষ্ক তৃষ্ণায় ছেয়ে আছে। অবচেতন মন বারবার কেন তৃষ্ণাকেই করছে। রেস্টরুমে এসে হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দিল আশাদ। ফোন হাতে নিয়ে দেখতে পেল বেলা তখন 3:10। বিছানায় উপর হয়ে শুয়ে আশাদ ভাবতে লাগলো, জীবনে মানে আদৌ কি? সংসার মানেই বা কি? ছোটবেলা থেকে দেখে এসেছে বাবা সারাদিন অফিস থেকে ফিরে এসে প্রথমে মায়ের মুখ দেখত। মায়ের যত কাজেই থাকুক না কেন, বাবা আসার সময় হলে সে চিরুনিটা নিয়ে সামনে চুলগুলো আঁচড়ে নিত। হাত মুখ ধুয়ে চোখে পড়তো হালকা কাজল। শাড়ির আঁচল ঠিক করে নিয়ে অপেক্ষা করত স্বামীর জন্য। আশাদের বাবা যেন কম ছিলেন না। তিনি সন্তানদের জন্য প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসতেন। এর কোনো ভুল হয়নি। চাকরির শেষ দিন অবধি সে তার স্ত্রী সন্তানদের জন্য কিছু না কিছু নিয়ে এসেছেন। যখন নতুন নতুন কোন আইসক্রিমগুলো এদেশে এলো, তখন তার বাবা তাদের জন্য আইসক্রিম নিয়ে আসার সময় কি কি কাণ্ড ঘটেছিল তার মা ভেবেছিল কিছুক্ষণ পর খাবে। এদিকে আইসক্রিম বলে বিশ্রী অবস্থা। 2 ছেলে মেয়ের আইসক্রিম খাওয়া তখন শেষ। স্ত্রী খেতে পারেনি বলে তার বাবা বৃষ্টির মাথায় নিয়ে আবার বের হয়েছিল। ভিজে চুপচুপে হয়ে যখন আইসক্রিম হাতে ফিরেছে, তখন বাড়ির সবাই প্রায় ঘুমে। পরীক্ষা থেকে আসাদ পড়ায় ব্যস্ত ছিল। পানির জন্য উঠে এসে দেখল তার মা তার বাবার মাথায় চুল নিজের আঁচল দিয়ে মুছে দিচ্ছে। হালকা স্বরে কঠিন দৃষ্টিতে চলছে শাসন। আর তার বাবা আইসক্রিম বাড়িয়ে দিয়েছে তার মায়ের মুখের সামনে। তবে কি ওটাই ভালোবাসা? ভালো থাকা টনিক ছিল? মায়ের গায়ের ঘামে ভেজা গন্ধ, মাছের আষ্টের গন্ধ কখনোই বাবার কাছে অসহ্য লাগেনি। কখনো মা যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত, বাবা তখন নিজ হাতে খাইয়ে দিত। তৃষ্ণা তো ঠিক তার মায়ের মতন। আশা যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরে, তখন কোথা থেকে যেন দৌড়ে আসে। হাতে থাকে 1 গ্লাস ঠান্ডা পানি। আশা যে অবধি তার মাথায় হাত না রেখে
সে অবধি চুপচাপ দাঁড়িয়ে থাকে। আশাদ ভালোবেসে যে কাজটা এতদিন করত, কিন্তু যখন থেকে রাকিব ওদের সাথে মিশতে শুরু করেছে তখন থেকেই সে যেন তার তৃষ্ণাকে দূরে ঠেলে দিচ্ছে। তৃষ্ণায় আজ যেন জান পরাণ বেরিয়ে যাচ্ছে আশাদের। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। যখন ঘুম ভাঙল তখন মনে হলো তার সারা শরীর ভিজে আছে। সে ঘেমে নিয়ে অস্থির হয়ে আছে। হাত ঘড়িতে সময় দেখতে পেল রাত 1:12। ইচ্ছে হচ্ছিল এখনই সে বাসায় চলে যাবে, কিন্তু বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যাওয়া সম্ভব নয়। অনিচ্ছা সত্ত্বেও আশাদকে যেতে হলো। জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আনমনে আশাদকে উঠল, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে। আমি তোমারই পেয়েছি হৃদ মাঝারে, আর কিছু চাহি না গো। সকাল হতে না হতে আশাদ ছুটল তার বাড়ির দিকে। ফ্ল্যাটে এসে দেখতে পেল তার তালা ঝুলছে তাদের দরজায়। পাশের ফ্ল্যাটের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারল সবাই হাসপাতালে। কারণ আশাদের জীবন থেকে হয়তো ততক্ষণে ভালোবাসার একটা অংশ মুছে যাচ্ছে। আশা যখন হাসপাতালে পৌঁছেছে তখন তাকে জানানো হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক, রক্তের প্রয়োজন হতে পারে। যখন সে ধীরে ধীরে কেবিনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন জানতে পারে গতকাল রাতে আনা বাইক অ্যাক্সিডেন্টে ভর্তি রোগীটা মারা গেছে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। আশাদ এই রক্ত জিনিসটা নিতেই পারে না। তার প্রচণ্ড গা গুলি ওঠে এসবে। এই তো বছর 2 আগের কথা, তৃষ্ণাকে সে নিয়ে গেছিল ভ্যাকসিন দিতে। পালিত বিড়াল কামড়ে দিয়েছিল তৃষ্ণাকে। খুব একটা রক্ত না পড়লেও কেউ রিস্ক নিতে চায়নি। ভ্যাকসিন দিতে গিয়ে তৃষ্ণা নড়ে চড়ে বসতেই হালকা রক্ত বেরিয়ে আসে সূচের আঘাতে। ব্যাস, সেই রক্ত দেখেই আশাদের পৃথিবী উল্টোপাল্টা লাগছিল। আর চোখের সামনে রক্তাক্ত মানুষ দেখেও নিজেকে সামলে নিতে পারল না আশাদ। গতকালের নেশাটা এখন কাটলেও মাথায় একটা ভারী ভাব রয়ে গেছে। এর মাঝে এত মানসিক চাপ নিয়ে দাঁড়িয়ে থাকা আশা যখন তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল তখন কোথা থেকে যেন তৃষ্ণা এসে তাকে 2 হাতে আগলে নিল। তৃষ্ণাকে দেখে আশাদ কিছুটা স্বস্তি পেয়ে তার হাত আঁকড়ে ধরে পাশের ওয়েটিং সিটে বসে। তোমার কি শরীর খারাপ লাগছে? তৃষ্ণার প্রশ্নে আশাদ কিছুক্ষণ চুপ থাকে। এরপর তৃষ্ণার দিকে তাকিয়ে দেখে তার পরনে বাসার পোশাক, সালোয়ার কামিজ পরে আছে সে। তৃষ্ণার ওড়নায় সে নিজের মুখ মুছে চশমাটা মুছে নিয়ে বলল, পানি হবে তোমার কাছে? হবে। আশা জিজ্ঞেস হলো, এখানে কেন? কার কি হয়েছে? তৃষ্ণা বলল, তুমি রাতে কোথায় ছিলে? ওয়েস্টার্ন রিসোর্টে। আশাদ আবার জিজ্ঞেস করলো, বললে না তো? কি? আশ্চর্য, কার কি হয়েছে? আর বাবা মা কোথায়? তৃষ্ণা বলল, মা আছে সামনে, আর বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। আশাদ বলল,
মানে? বাবার অ্যাটাক হয়েছে, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? তোমার ফোনটা বের করে দেখো, জবাব পেয়ে যাবে। কিছুক্ষণ পর বাবাকে একটা পরীক্ষা করাতে হবে, হার্টে ব্লক আছে কিনা দেখার জন্য। আমি বাবার সাথে দেখা করব, এখন তার প্রয়োজন নেই। ভারী পুরুষালী কণ্ঠে কেউ আসাদকে নিষেধ করে। সামনে তাকিয়ে দেখে রঙ্গন দাঁড়িয়ে আছে। আসাদের সাথে কুশলাদি বিনিময়ের দিকেও যায়নি রঙ্গন। তৃষ্ণাকে বলল, তৃষ্ণা, আপাতত প্রয়োজন নেই দেখা করার। চাচা হাইপার হলে সমস্যা হবে। তুই চল, ও এখানে অপেক্ষা করু, চল আমার সাথে। আসাদের জবাবের অপেক্ষা না করেই রঙ্গন চলে যায় কেবিনের দিকে। গতকাল বিকেল থেকে রাত 8টা অবধি রঙ্গন অপেক্ষা করছিল আসাদের বাসায়। আসাদ আসবে, তার সাথে কথা বলবে এবং কী সমস্যা জানার চেষ্টা করবে, কিন্তু আসাদ সেদিন ফেরেনি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও যখন আসাদ ফেরেনি, তখন রঙ্গন ডিউটিতে চলে যায়। আসাদের বাবা গতকাল সন্ধ্যা থেকেই কিছুটা অসুস্থ ছিলেন, তবে তৃষ্ণার অবস্থা দেখে কিছুই বলেনি। রঙ্গন বা আসাদের বাবা চেষ্টা করেছে গতকালের সন্ধ্যা যেন অনেকটা আনন্দের মাঝেই কাটে। রাত যত গভীর হতে থাকে, ব্যথাটা তত বাড়তে থাকে। ছেলের প্রতি জমানো অভিমানের কারণেই সে অসুস্থতার কথা জানেনি। 3 পাওয়ারের টেনিল খেয়ে ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু রাত 2টোর দিকে তার বুকে ব্যথাটা প্রচণ্ড শুরু হয়। ধীরে ধীরে ঘামতে থাকে সে। উঠে বসে দাঁড়িয়ে কোনোভাবেই যখন শান্তি পাচ্ছিল না, তখন গোসল করার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় আসাদের মা জেগে ওঠে। বুঝতে পারে তৃষ্ণাকে এক ডাক দিতেই তৃষ্ণা দ্রুত চলে আসে। দুজন মেয়ে মানুষ মাঝরাতে অসুস্থ মানুষটাকে নিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না, কারণ তাদের একমাত্র ছেলের ফোন তখন বন্ধ। বাধ্য হয়ে তৃষ্ণা তার ভাই আর রঙ্গনকে কল দেয়। তৃষ্ণার ভাই অবশ্য আগে পৌঁছে গেলেই তাকে নিয়ে হাসপাতালে চলে আসে তৃষ্ণা। কিছুক্ষণ পর রঙ্গন আশাদের মাকে নিয়ে পৌঁছায়। গতকাল অবধি যা হয়েছে তা নিয়ে কোনো আক্ষেপ ছিল না তৃষ্ণার আশাদের প্রতি, তবে আজ চাপা কষ্ট অনুভূত হচ্ছে। জন্ম নিয়েছে তীব্র অভিমানে। ডক্টর জানালেন হার্টে 98% দুটো ব্লক রয়েছে, দ্রুত সার্জারি করাটাই উত্তম। এটি অবশ্য ব্যয়বহুল হবে। পেশেন্টের যে অবস্থা, তাতে যত দ্রুত হয় ততটাই ভালো। রঙ্গন তখন ছিল না, জরুরি কাজে বেরিয়েছে। তৃষ্ণা এবং আশা যখন জানতে পারল, তখন দুজনেই চুপচাপ। আশা নিজে জানে তার কাছে এত টাকা নেই। বাবা পেনশনের টাকায় নিজ ইচ্ছায় বাড়ি করেছে। এই মুহূর্তে এত টাকার জোগাড় করা আদৌ কি সম্ভব? অফিস থেকে একদিনে ছুটি নিয়েছিল আশাদ। আগামীকাল তাকে অফিসে যেতে হবে। চেষ্টা করবে লোন নেওয়ার, তাছাড়া আর তো উপায় নেই। পুরো দিন আশাদ চিন্তা করেছে সে সময় অসময়ে কতই না টাকা নষ্ট করেছে সে। এই তো গত পরশু সে 1020 টাকা নষ্ট করেছে মাত্র বন্ধুদেরকে বিয়ার খরচ দিয়ে, অথচ আজ 20,000 টাকা থাকলেও অনেকটা এগিয়ে যেত। অফিস থেকে যখন আশাদ বাবার কাছে হাসপাতালে গেল, তখন রিসেপশন থেকে তাকে জানানো হলো তার বাবাকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা করতে দেওয়া হয়েছে, কারণ কাল দিন পর তার অপারেশন। এবং তার হাতে একটা রিসিট দিয়ে বলল সই দিতে। টাকা কখন পেমেন্ট হলো? নার্স বললেন ওনার ছেলের স্ত্রী মিসেস তৃষ্ণা কিছুক্ষণ পূর্বেই আপাতত 2 লক্ষ টাকা পে করেছে, বাকিটা অপারেশনের দিন করবে বলেছে। আশা রিসিটটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।
তৃষ্ণার কি আদৌ কোনো প্রয়োজন ছিল তার বাবার জন্য এসব করার, যেখানে তাদের ডিভোর্সটা ফাইল হয়েছে? ওয়েটিং সিটে বসে প্রায় ঘুমিয়ে পড়েছিল তৃষ্ণা। শাশুড়ি মায়ের কাঁধে মাথা রেখে ক্লান্তিতে তার দু চোখ আর সঙ্গ দিচ্ছে না। আশাদের মা কিছুটা চেপে বসে তৃষ্ণাকে একটু ভালোভাবে বসে থাকতে দিল। তার সামনের সিটে বসে থাকা ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, আপনার মেয়ে? জি। বিয়ে দিয়েছেন? কিছু মনে না করলে একটা কথা বলি। বলুন। আমার কাছে ভালো একটা সম্বোধন আছে। ছেলে ভালো, চাকরিও করে, বাবা মায়ের এক ছেলে। আচ্ছা, যদি রাজি থাকেন তো। আশাদের মা বললেন, ছেলে বিয়ে করিয়েই এনেছে মেয়ে। ঠিক বুঝলাম না তো। ও আমার ছেলের বউ। আশাদের মায়ের জবাবে ভদ্রমহিলা বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন। বোকা বোকা হাসি দিয়ে বললেন, ছেলের বউকে কেউ মেয়ে বলে পরিচয় দেয় না। আশাদের মা বললেন, দেয় না, তবে আমি এবং আমার স্বামী দিই, কারণ এই মেয়েটাকে তো আমরা আমাদের বাবা মা বলেই ডাকে। তবে কেন সে আমাদের সন্তান নয়? আপনার মতো সবাই চিন্তা করলে ভালো। কথোপকথনের মাঝেই রঙ্গন এসে আশাদের মায়ের হাতে কফি দিয়ে যায়। কিছুক্ষণ পর আশাদের বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। আজ তাই রঙ্গন ছুটি নিয়েছে। আশা তখন রক্ত দিতে এসেছে তাদের সাথে ব্যস্ত। প্রথমে চিন্তা করেছিল রক্ত কিনে আনবে, কিন্তু এর বিরোধিতা শুরু করে তৃষ্ণার বাবা। কারণ রক্ত কেনা বেচা নাকি উভয়ই হারাম। তৃষ্ণার ভাই ডোনার নিয়ে এসেছে। রঙ্গন চলে যাওয়ার পর ভদ্রমহিলা আবার বললেন, এটা আপনার ছেলে? মাশাল্লাহ, ছেলে তো বেশ সুন্দর। জি, এটাও আমার ছেলের মতন। সোনালি এইবার দিয়ে 17 বার কল দিয়েছে। আশাদ প্রতিবারই কল কেটে দিচ্ছে। আজ রাকিবের বাসায় তাদের ছোট্ট একটা গেট টুগেদার রয়েছে, সেখানে যাবে কিনা এর জন্য। কিন্তু আশাদ আগেই মানা করে দিয়েছিল, সে যতই খারাপ ছেলে বা সন্তান হয়ে থাকুক না কেন, এতটাও না যে তার বাবাকে অপারেশন থিয়েটারে রেখে সে আড্ডা দিতে পারবে। পৃথিবীর সব থেকে বাজে সন্তানের পক্ষেও এটা সম্ভব নয়। বিগত কয়েকদিন যাবৎ একটা অপরাধ বোধ তাকে ঘুমোতে দেয় না। সে জানে না সে রাতে নেশা করে সে কী করেছিল বাসায়। তবে এটা নিশ্চিত, তার বাবার অসুস্থতা এই কারণেই অনেকটা বেড়েছে। যদি রাতে রিসোর্টে না থাকতো, তবে হয়তো বাবাকে আরও আগে হাসপাতালে নিতে পারত। ডোনারকে ভেতরে রেখে এসে বাইরে দাঁড়িয়ে কল রিসিভ করে আসাদ। ফোনের অপর পাশে তখন হাই ভলিউমে হিন্দি গান চলছে। সোনালি জিজ্ঞেস করে, কি মশাই, আজ আসবেন না? আশাদ বলে, না। সোনালি জিজ্ঞেস করে, কেন? আশাদ বলল, রাকিব বলেনি আমার বাবার আজ সার্জারি আছে? ও আচ্ছা, জানতাম না। আঙ্কেল এখন কেমন আছে? অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। আপনি কি আমার উপর রেগে আছেন? আশাদ বলল, জি না। সোনালি বলল, সেদিন দুপুরে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলেন? দুপুরের পর আপনাকে পেলামই না। রিসোর্টেই ছিলাম, কিছুটা ক্লান্ত ছিল, তাই ঘুমিয়েছিলাম। আমি আপনার খোঁজ করছিলাম, কিন্তু আপনি নিরুদ্দেশ ছিলেন।
জি, মাঝে মধ্যে নিরুদ্দেশ হতে হয়। একটা কথা বলবো? বলুন। আমাদের মাঝে সম্পর্কটা কি? আমরা দুজনেই রাকিবের বন্ধু। রাকিব আমার বন্ধু, ঠিক তেমনই আপনি রাকিবের। তাই বলতে পারেন আমরাও বন্ধু। যদি বলি এর থেকেও বেশি। কিছু মনে করবেন না সোনালি, আমি আজ ব্যস্ত, রাখছি। আশাদ কলকটি দিয়ে পা বাড়ায় বাহিরের দিকে। ভুল একবার করাই শ্রেয়, বারবার নয়। কারণ এবার সময় এসেছে ভুলটা শুধরে নেওয়ার। দ্য ফগ ইজ নাও ডেড, the least point of which is the deficit in the universe. সামিয়ার লেখা এখনো পড়িস? রঙ্গনকে পাশে বসতে দিয়ে তৃষ্ণা বলল, পড়া হয় মাঝে মধ্যে, বেশ ভালো লিখে মেয়েটা। তৃষ্ণা বলল, ভাই জানো, অনেকেই এখানে মনে করছে শাশুড়ি মায়ের মেয়ে আমি, আর তুমি আমার প্রেমিক। কথাটা বলি মুখে হাত দিয়ে হাসতে থাকি তৃষ্ণা। তার হাসির দিকে ভ্রু কুচকে তাকিয়ে রঙ্গন বলে ওঠে, কোন ভাইরাস এসব চিন্তা ভাবনা করে? রিসেপশনের মেয়েটা, আবার আরও অনেকে। তৃষ্ণার হাসি ততক্ষণে থেমেছে, কারণ রঙ্গন তার ডান হাত নিজের দু হাতে আবদ্ধ করে বলছিল, তুই আমার বোন নয়, তোকে আমি বোন বলে পরিচয় দিই না, কারণ তুই বোনের থেকে অনেক বেশি। তবে তুই আমার প্রেয়সীও না, প্রেয়সীর থেকে অনেক নিচে। আমার দিক থেকে যদি প্রেমিকের 1 ইঞ্চি একতরফা ভালোবাসা তোর প্রতি থাকতো, তবে আজ তুই আমার স্ত্রী হতে বাধ্য থাকতি, আর আশাদ কখনোই আমাদের মাঝে আসতে পারতো না। তৃষ্ণা মুচকি এসে বলল, সত্যি কি তাই? গল্প লাভ উইথ মাই বেটার হাফ, সূচনা পর্ব। লেখনীতে সাদিয়া খান সুভাষিনী।